আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ক্যাপ্টেন হাসিব হাসান খান সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 9 এপ্রিল 2026, বাংলাদেশের রাজনীতিক ইতিহাসে আজকে একটি গুরুত্বপূর্ণ দিন। বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোট আজ তাদের 7 দিনব্যাপী আন্দোলনের কর্মসূচির আজকে প্রথম দিন। তাদের দাবি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন এবং সংস্কারের বিষয়গুলি রোডম্যাপটিকে স্পষ্ট করতে হবে। অন্যদিকে 57 দিন পর বা এই সরকারের 57 দিন পর মানুষের মনে প্রশ্ন আসছে যে সরকার কি তাদের 31 দফা থেকে ধীরে ধীরে সরে আসছে কিনা। কারণ গুম প্রতিরোধ এবং বিচার সংস্কারের মতন 20টি অধ্যাদেশ এই সরকার সংসদে তোলেননি। অন্যদিকে স্থানীয় সরকারে প্রশাসন নিয়োগ করেছেন। এইসব বিষয় নিয়ে তুমুল আলোচনা হচ্ছে এবং সেই সাথে জ্বালানি সংকট এবং এলডিসি উত্তোলনের কঠিন চ্যালেঞ্জ, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করবার জন্য আমরা স্টুডিওতে 2 জন আলোচককে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবির। আরও রয়েছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি। আপনাদের দুজনকেই এনটিভিতে স্বাগত জানাচ্ছি। ব্যারিস্টার কবির, আপনাকে দিয়ে শুরু করি আমরা। দীর্ঘদিনের সাথী বিএনপি জামাত, কিন্তু মাত্র 57 দিন পরেই জামাতকে কেন রাজপথে যেতে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আপনি শুরু করেছিলেন আজকে 9 এপ্রিল একটি বিশেষ দিন। হ্যাঁ, একটা বিশেষ দিন, কিন্তু 9 এপ্রিল মনে হয় জাতির জন্য একটা কলঙ্কিত দিনও যেমন হয়ে থাকবে, একটি স্মরণীয় দিনও হয়ে থাকবে। কলঙ্কিত দিন এই কারণে হয়ে থাকবে, আজকে বোধহয় আপনারা দেখেছেন 2টা বাই ইলেকশন হয়েছে, একটা বগুড়াতে, একটা শেরপুরে। এই 2টা ইলেকশনে সে মাগুরে নির্বাচনের প্রতিধ্বনি, মাগুরা নির্বাচনের যে রূপ, সে একই রূপ আজকে প্রতিফলিত হলো। সো আমি তীব্র নিন্দা জানাই যে যাদের তুষ্ট হয় না, 213টা সিট নিয়েও যাদের তুষ্ট হয় না, তাদের মধ্যে 300টা আসন দিয়ে দিলেই এদেশে সবচেয়ে ভালো হয়। দ্বিতীয়, যেহেতু আমি আমরা 2 জনাই হচ্ছে আইন অঙ্গন থেকে এসছি, আজকে আমাদের জন্য বড় একটা বেদনাদায়ক এবং বহু কষ্টের একটা দিন। কারণ আমরা আজকে আপনাকে একটা কথা বলে দিই, অ্যাপিলেট ডিভিশন চেম্বার জজে, এটা কি চেম্বার জজে অথবা 2 নম্বর কোর্টে, আমি 2য় নম্বর বেঞ্চে বসেছিলাম তো গভর্নমেন্ট একটা সিপি ফাইল করছে, একটা জামিনের এগেনস্টে, এবং রুহুল কুদ্দুস কাজল, মানে আজকের যে অ্যাটর্নি জেনারেল কাজল ভাই, ওখানে গেলেন, উনি ওনার সাবমিশন রাখলেন, এবং অপরপক্ষে সরকারের অ্যাটর্নি জেনারেল তখন ছিলেন আমিনউদ্দিন সাহেব। আমিনউদ্দিন সাহেব যা বললেন তাতে ইতিহাসে কলঙ্কিত কথাবার্তা ছাড়া আর কিছু বললেন না, এবং জাজ সাহেব সে জামিনটা বাতিল করে দিলেন। এবং এখন আমার মনে আছে কাজল ভাই ঘুরে গেলেন, যে বলতেছে এই তোদেরকে বিএনপি করতে বলছে কে? যখনই কথা বলছে তখন আমিনউদ্দিন সাহেব, আবার তখন জাজ সাহেব ছিল, তার কথা বলতেছি, সেদিন জাজ সাহেব ছিল এনায়েতুর রহিম সাহেব, এবং ওখানে এই যে এলিগেশনগুলো ছিল, সেই এলিগেশন হচ্ছে বিএনপির ছেলে পেলে কোনো একটা ককটেল বা কিছু একটা ফুটাইছে, তাতে জামিন না হওয়ার কোনো এলিমেন্ট ছিল না। তো সে দুঃখ করে বলছিল এই তোদেরকে বিএনপি করতে বলছে কে, সব আওয়ামী লীগ হয়ে যা, এই বলে গট গট করে বের হয়ে যাচ্ছে। এবং আমি দেখলাম এই নায়েব সাহেব ওনার দিকে পিছনে এবার তাকায় থাকলো, আর সেই সময়ের যে অ্যাটর্নি জেনারেল আমিনউদ্দিন একটু গজ গজ করছিলেন। মানে এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু আজকের কে এসছে, আজকে অ্যাটর্নি জেনারেল এসছেন। আরও বলি, আজকে যিনি আইনমন্ত্রী, উনি কিন্তু এই সমস্ত সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, এই অধ্যাদেশ
কোনোভাবেই আইন উপদেষ্টা তো ড্রাফট করে না, ড্রাফট করে এটা অ্যাটর্নি জেনারেল মহোদয়ের কাছে যায়, উনি দেখেন, তারপরে এটা পাশ করেন। এই অধ্যাদেশ এবং এই বিচারপতি নিয়োগের অধ্যাদেশ, এই দুইটা অধ্যাদেশ আজকে উনি যেভাবে বললেন, প্রথম দিকের কথা বলে আসতেছিলেন, বলে এসে এই দুটাকে বাতিল করে দেওয়া, এর মতো কলঙ্কিত, এর মতো বিশ্বাসঘাতকতা আর এই দেশের মানুষের সাথে আর কিছু হয় না। কারণ আপনি একটা জিনিস বলেন, আমরা স্বাধীন বিচার বিভাগ চাই, 31 দফার মধ্যে কি আছে? স্বাধীন বিচার বিভাগ। সো আপনি যদি স্বাধীন বিচার বিভাগ চান, তাহলে তো জাজ সাহেবদেরকে স্বাধীন হতে হবে। অ্যান্ড জাজ সাহেব নিয়োগ, যেটাই কনস্টিটিউশনে আছে, আমরা বারবার বলতেছি সংবিধান করেন, সংবিধানে গত 53 বছর তো শপথবদ্ধ কি রাজনৈতিক বিচারকের সৃষ্টি করছেন আপনি, শপথবদ্ধ। সেই জন্যে তো এদেশের মানুষ মানে 5ই আগস্টে সুপ্রিম কোর্টে যে সমস্ত অ্যাপিলেট ডিভিশনের জাজ থেকে শুরু করে হাইকোর্টের 12 জন জাজকে কি করতে, স্টেপ ডাউন করতে তো বাধ্য করছিলেন। তো সেই ইতিহাসটাকে আপনি আবার পুনর্লিখন করতে চাচ্ছেন, এটা হচ্ছে আজকে আর একটা দুর্ভাগ্য দিন। আর একটা স্মরণীয় দিন হচ্ছে আজকে আমার ভাই শহীদ আবু সাইদের বিচার হয়েছে। জি। কিন্তু এখানে আবার একটা মানে কি বলবো আপনাকে, আপনি ওটা দেখছেন কি না, ওখানে ওই যার ফাঁসি হয়েছে সে জয় বাংলা স্লোগান দিলেন, যে ফাঁসি হয়েছে সে জয় বাংলা স্লোগান দিলেন। আর একজন সে বলতেছে আমরা ছাত্রলীগ আওয়ামী লীগ করতাম, এটাই কি আমাদের অপরাধ? এ স্টেটমেন্ট দ্যাট ওয়াজ রেকর্ডেড আফটার। এবং আর একটা আমি একটু আগে একটা দেখলাম, সে আবার বলতেছে এইখানে যে আবু সাইদ ছিল জঙ্গি। দুঃখের বিষয় কি জানেন, এই এই 3 জন যে আসামির কথা বলতেছি, এই আসামিদের যে আইনজীবী, সে একজন সরকারি আইনজীবী। আচ্ছা, আমি বলে নি, কারণ আপা আছে তো, আপার সামনে বলতেছি, দুর্নীতি দমন কমিশনের আইনজীবী সে আবার আবু সাইদ। আমাদের তো আবু সাইদ মুগ্ধকে তো আমরা সবাই ধারণ করি, যেখানে একটা লোক অ্যাডমিটেড বলতেছে আমি আওয়ামী লীগ করি, যেখানে আজকে সরকারের সবাই যাদেরকে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী হিসাবে নিয়োগ দিচ্ছেন তারা সবাই জাতীয়তাবাদে বিশ্বাসী। সেই লোক কিভাবে যে এই ধরনের লোকগুলোর পক্ষে দাঁড়ায়, সো আজকে সেজন্য বললো একটা ঘৃণা দিবস। আচ্ছা, আমরা আপনার কাছে আবার আসবো, আমরা একটু অ্যাডভোকেট মুন্নি আপনার কাছে আসি। 1991 সালে বিএনপি অনেকটা অপ্রত্যাশিতভাবে ক্ষমতায় গিয়েছিল, এবং তার কারণ হলো যে জামাত ইসলাম আপনাদেরকে সরকার গঠনের সমর্থন দিয়েছিলেন, এবং 2001 সালে আপনারা জামাতকে সাথে নিয়েই বিশাল বিজয় হয়ে সরকার গঠন করেছিলেন। এবং গত 17 বছর যেটা আপনারা আর জামাত একসাথেই ছিলেন, এবং 17 বছরের আন্দোলনে আপনাদের উভয় দলেরই লক্ষ লক্ষ নেতা কর্মী আহত হয়েছেন, নিহত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। কিন্তু আজকে আপনারা দুই দলই ক্ষমতায়, মানে একজন সরকারি দল, একজন বিরোধী দল, কিন্তু মাত্র 57 দিনে আপনাদের ভিতরে যে বিচ্ছেদ ঘটলো, আজকে বিরোধী দল রাজপথে আন্দোলনে আসলো, এটা কেন হচ্ছে? আপনাকে ধন্যবাদ। এবং সেই সাথে আমার সহ আলোচক যিনি আছেন, দেখেন, প্রথম কথা হচ্ছে যে 91-তে অপ্রত্যাশিতভাবে বিএনপি এসেছিল, বিষয়টা এরকম না। 91 নির্বাচনটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইলেকশন ইতিহাসে। সরকার গঠন বিএনপি করেছিল। হ্যাঁ, তারা জামাত আমাদের সাথে এই যে আপনার একটা বেশ সময় লম্বা, তারা আমাদের এলাকায় ভোটের রাজনীতিতে, ভোটের মাঠে কেবলমাত্র, ওই সময় তারা যদি আওয়ামী লীগকে সাপোর্ট দিত তাহলে কিন্তু আওয়ামী লীগ সরকার গঠন করত। 96-তে তো আওয়ামী লীগের সাথে তারা, বুঝেছি আমি 96-তে তো জামাত আপনাদের সাথে ছিল না, 96-তে জামাত আওয়ামী লীগের সাথে তারা যে আপনার এই ইন বিটুইন টাইমটা তারা যে আওয়ামী লীগকে সাথে করে দীর্ঘদিন আপনার রাজপথ উত্তপ্ত করা, হ্যাঁ, বহু আপনার ওই হরতাল, অবরোধ, আন্দোলন, এগুলো তারা করেছিল। আওয়ামী লীগের সাথে জামাত ছিল, হ্যাঁ, বিএনপির সাথেও জামাত ছিল, কিংবা জাতীয় পার্টির সাথেও জামাত ছিল। এখন যখন যাকে দরকার তার সাথে আপনার থাকা। এখন কেন আপনি বললেন গণ অভ্যুত্থানের যেই বিষয়টা আমাদের আছে এই নিকট অতীতে 2024-36 দিনের যেই আন্দোলন, হাজার হাজার ছাত্র জনতার রক্তের ওপর
প্রায় 40,000 মানুষ আপনার আহত অবস্থায়, এবং সেই সাথে শত শত মানুষ অন্ধত্ব বরণ করেছে, ছাত্র জনতা শিশুদেরকে পাখির মতো হত্যা করেছে, গণহত্যা করেছে যেই স্বৈরাচার ফ্যাসিবাদ যেই সরকারটা। এই রকম একটা অবস্থার পরিপ্রেক্ষিতে দীর্ঘ 4টা টার্ম পরে যখন নির্বাচনটা হলো, ভোট হলো, গণতান্ত্রিক একটা অভিযাত্রা শুরু হয়েছে, সেখানে এখন দেখা যাচ্ছে যে জামাত পরিবর্তিত পরিস্থিতিতে এখন আমাদের বিরোধী দলে এবং এনসিপি তাদেরকে নিয়ে তারা অবস্থান করছে। এখন কি কারণে এখন জুলাই সনদটা বাস্তবায়ন কিভাবে হবে? জুলাই সনদটা বাস্তবায়নের জুলাই সনদ নিয়ে আমাদের কিংবা তাদের কারো কোনো কথা নেই, আপত্তি নেই, কিচ্ছু নেই, কিন্তু পদ্ধতিটা কি হবে সেটা নিয়ে তারা কথা বলছে। এখন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি যারা এখন এই মুহূর্তে সরকার গঠন করেছে স্পষ্ট করে বলেছে, বারবার বলেছে যে বিএনপি জুলাই সনদকে অক্ষরে অক্ষরে এটাকে বাস্তবায়ন করবে। জুলাই সনদ আমরা ধারণ করি, জুলাই সনদের বাইরে যাওয়ার কোনো প্রশ্ন আমাদের নেই, যেহেতু আমরা সই করেছি, জামাতও সই করেছে, এনসিপি করেছে অনেক পরে, কিন্তু আমরা যখন সই করেছি সেখানে আমাদের যে নোট অফ ডিসেন্টের কথা যেটা আছে সেটা ছিল না। কিন্তু এখন জুলাই সনদ যে সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে হতে হবে জামাত বলে, এনসিপি বলে, কিন্তু এটা তো অস্তিত্ব এই মুহূর্তে আপনার সংবিধানে নেই। এখন বিএনপি বলেছে যে সংবিধান সংশোধন করতে হবে, যদি এটাকে এই সংবিধান সংস্কার পরিষদ এটাকে সন্নিবেশিত করার ব্যাপার আছে, যেহেতু এটা নেই নিয়ম অনুযায়ী করতে হবে। তো জুলাই সনদের প্রস্তাব যেগুলি আছে সেগুলোকে বাস্তবায়ন বিএনপি করবে, সরকার করবে। জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে এই ধারণাটা নিয়ে, এই বিষয়টা নিয়েই জামাত আপনার কথা বলছে। গণভোট অধ্যাদেশ 2025 সেটা নিয়েও তাদের কথা আছে, আমাদেরও কথা আছে। যে গণভোট অধ্যাদেশ আপনি জানেন আওয়ামী লীগের টাইমে গণভোট বা রেফারেন্ডাম এটা তারা বিলুপ্ত করে দিয়েছিল, সংবিধানে আগে ছিল। কিন্তু গণভোটটা কি? গণভোট হচ্ছে এমন একটা ভোট যেখানে আপনার দেশের সাধারণ মানুষ তারা সরাসরি কোনো গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্তে তাদের মতামত দেওয়ার একটা সুযোগ পায়। এখন সেটা যাচাই বাছাইয়ের ব্যাপার আছে সংসদে, যে এখন যেহেতু তখন সংসদ নেই, গণভোটের এই যে এই সময় বলছি ইন্টারিম অন্তর্বর্তী সরকারের পিরিয়ডটা যেহেতু ছিল না, সংসদ নেই, পালিয়ে গেছে, সংসদ ভেঙে দিয়ে সংসদ নেতা তারা পালিয়ে গেছে, এগুলো কোনো কিছুর অস্তিত্বই আপনার যেহেতু ছিল না। আচ্ছা আপা, আমরা ওই জায়গায় যাব না, আজকে তারা রাজপথে, আমি সেটুক বলে শেষ করে দিচ্ছি। তো গণভোট সম্পর্কে অধ্যাদেশ যেটা জারি করা হয়েছিল সেটা নিয়ে আমাদের পক্ষ থেকে হয়তো কথা এসেছে, বলেছে যে সংসদের অবর্তমানে রাষ্ট্রপতির কাছে যদি প্রতীয়মান হয় যে এমন একটা কোনো আপনার আইন যেটা খুব গুরুত্বপূর্ণ যৌক্তিক, সেটা অধ্যাদেশ দিয়ে জারি করতে পারবে, যেটা পরবর্তীতে আপনার সংসদ এসে সেটাকে আইনে রূপান্তর করে। কেন? কারণ সংসদ হচ্ছে সার্বভৌম সংসদ। তো বিএনপি তো 2/3 মেজরিটি যেহেতু তাদের আছে, তো সেই কারণেই আপনার গণভোট এটাকে যে একটা হয়েছে হ্যাঁ ভোটের পক্ষে প্রথম থেকেই বলেছে জামাত এবং অন্যান্যরা, যে বিএনপি তো গণভোটের নায়ের পক্ষে, আপনি দেখেছেন না, বলেছে। তো রেফারেন্ডাম এটা কনস্টিটিউশনের একটা পার্ট, এটা এমন একটা বিষয় যেটা হাসিনা সরকার সংবিধান আপনার যেহেতু সেখান থেকে বিলুপ্ত করে দিয়েছিল, কাজেই এটা সংশোধন করে সংবিধানটা গণভোটের বিধান তারা তো বাতিল করে দিয়েছে। এখন তারপরও যখন গণভোট সাধারণ, যেহেতু এটা কোনো আইন না, এটা একটা সাংবিধানিক পদ্ধতি, সংবিধানের অংশ, কাজেই এটার জন্য সংসদের 2/3 মানে একদম সিম্পল মেজরিটি আপনার প্রয়োজন হয়। ঠিক আছে, সেটা গেল। এখন তারা যে অধ্যাদেশটা দিয়ে আপনার গণভোটটা কিভাবে আসলো, রাষ্ট্রপতি পারেন কিনা, আদেশ এবং অধ্যাদেশ আইনের বিষয়। আচ্ছা আমরা ওই জায়গায় আবার ফিরবো, আমরা একটু শাহরিয়ার কবিরের কাছে যেতে চাই। শাহরিয়ার কবির, আপনি অ্যাডভোকেট মুন্নির কথা শুনলেন যে ওনারা বলেছে
যে ওনারা রাজপথে কেন? জুলাই মানে যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে, কিন্তু কেন আপনারা এটা বিশ্বাস করছেন না? সন্দেহ জায়গাটা কোথায়? আচ্ছা, বলে দিচ্ছি। আপা প্রথম থেকে শুরু করছেন, আপার প্রথম জায়গাতে যাই। জি 1990 সালের গণ আন্দোলন হয়েছিল কি 3 দলীয় রূপরেখা না? জি 3 দলে কে কে ছিল? বিএনপি, আওয়ামী লীগ এবং জামাত ইসলাম। জি এবং এই 3 দলীয় রূপরেখার অন্যতম যে ভিত্তি ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে সামনের ইলেকশন। 91 থেকে 95 সাল পর্যন্ত 5 বছর বিএনপি বিলটা পর্যন্ত উত্থাপন করতে দেয়নি। তাহলে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থার মাধ্যমে বিএনপি 91 সালে ক্ষমতায় এসেছিল, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিল পাস তো দূরের কথা, বিল পর্যন্ত তুলতে দেয়নি। দ্বিতীয় কথা, আপা খালি বলেন জামাত তো সবার সাথে করছে। 90 সালের এই আন্দোলন কিন্তু বিএনপি, আওয়ামী লীগ, জামাত হিসাবে করছে। যখন ওনারা এই কি করলেন, তাহলে ওনাদের হিস্ট্রিটা হচ্ছে যে জনগণের রায়ের সাথে, জনগণের অভ্যুত্থানের সাথে সবসময় বিট্রে করা। সো 90 সালে বিট্রে করলো। 96 সালে তখন কি করা হলো? 96 সালে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার জন্য আন্দোলন করা হলো, এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই 17 দিনের জন্য একটা পার্লামেন্টের ভোট করলেন। কত তারিখে? 12 ফেব্রুয়ারি, যদি আমি ভুল না করে থাকি, 1996 সালে করে আপনি তত্ত্বাবধায়ক ব্যবস্থা মানে এই কনস্টিটিউশন সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করলেন। তখনও কিন্তু একটা কথাই বিএনপির জিকির ছিল যে সংবিধানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা নাই, তাহলে আমি সংবিধানের মধ্যে ঢুকাবো কিভাবে? যখনই ওনাদের প্রয়োজন হয় তখনই সংবিধানের দোয়ায়। তাহলে আপনি তত্ত্বাবধায়ক ব্যবস্থা তো ঢুকালেন রে ভাই, 12 ফেব্রুয়ারি নির্বাচন করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ঢুকিয়ে তো আপনি সংসদ বাতিল করে দিয়ে জুন মাসে আবার ইলেকশন করলেন। এবার আসেন দ্বিতীয় কথা, 2000 সালে 4 দলীয় জোট ছিল না? কে 4 দলীয় জোট? বিএনপি, জামাত, 12 দল এবং জাতীয় পার্টি। সো জাতীয় পার্টি বিএনপি জামাতের সাথে, আওয়ামী লীগের সাথে বিএনপিও তো আন্দোলন করছে, আন্দোলন করেনি তো তত না। এবং আজকে কি হলো? আজকে আপনি একটা জিনিস দেখেন, কেন তাকে বিশ্বাস করব? এটা হচ্ছে 52তে আছে কি, এটা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন। 52তে 32টা দল এক হয়েছেন কিসে? সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা। কোনো দলের কোনো নোট অফ ডিসেন্ট নাই। তা আজকে সেই সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ আজকে আপনি বাতিল করলেন কেন? আপনি তো বললেন যেগুলো নোট অফ ডিসেন্ট দেওয়া আছে সেগুলো আমি বাতিল করব। আবার বুঝেন তাদের কথা কি এখানে লেখা ছিল কি? এখানে কিন্তু ওই কথাটা লেখা নাই। অবশ্য কোনো রাজনৈতিক জোট তাদের নির্বাচনী উল্লেখপূর্বক যদি জনগণ ম্যান্ডেট লাভ করে তাহলে তার সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই যে সুপ্রিম কোর্ট সচিবালয়, এখানে তো কেউ নোট অফ ডিসেন্ট দেয়নি। আজকে আপনি সুপ্রিম কোর্ট সচিবালয় তাহলে আপনি বাতিল করলেন কেন? আপনি জাজেস অ্যাপয়েন্টমেন্টে নোট অফ ডিসেন্ট দিচ্ছেন, বুঝলাম, সেজন্য বাতিল করলেন, কিন্তু সচিবালয়ে তো আপনি কোনো নোট অফ ডিসেন্ট দেননি। দ্বিতীয় কথাটা আসেন, এটা কি তাদের নির্বাচনী ইস্তাহার? উপরে কি লেখা আছে? রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। এবং তারা কি বলছে? একটা সংস্কার কমিশন করবে তারা বলছে। আজকে সংস্কার কমিশন কোথায় গেল? তারা বলতে কি না সংবিধান কি করবে? সংশোধন কমিশন। সংস্কারের কথা আপনি আপনার ম্যান্ডেট দিচ্ছেন, লোক আপনাকে ম্যান্ডেট দিল সংস্কারের। আচ্ছা আসেন এবারে জেলা প্রশাসকগুলোতে আপনারা কি করলেন? আপনি এখানে বলছেন নির্বাচনের মাধ্যমে লোকাল সেলফ গভর্নমেন্টকে কি করবেন? শক্তিশালী করবেন। আপনি 64টা জেলায় বিএনপির দলের সমস্ত লোকজনকে নিয়োগ দিলেন, আপনি সিটি কর্পোরেশনের লোক দিলেন। আপনি খালি তা না, ক্রিকেটের মাঠটাকে বন্ধ দখল করে নিলেন। ক্রিকেটের মাঠে ওটার নাম কালকে কি আসলো? বাবা এবং স্বামী, বাবা স্বামী কমিটি। তো তাহলে সবার আগে আর বাংলাদেশ না, সবাই মিলে বাংলাদেশ না, সবার আগে বিএনপি। এই বলে আজকে মাগুরার মতো আপনি একটা ইলেকশন করলেন আওয়ামী লীগের কায়দায়। তার মানে আপনাকে বিশ্বাস করার ন্যূনতম কোনো সুযোগ, অতীত থেকে আপনি কোনো কিছু শিক্ষা নেননি। সারা কবির, আমাদের একটা ব্রেক নিতে হচ্ছে। অ্যাডভোকেট মুন্নি, আপনি শুনলেন যে কেন আপনাদেরকে তারা বিশ্বাস করতে পারছেন না। সুপ্রিয় দর্শক, আমরা এখন একটু অ্যাডভোকেট মুন্নির কাছে জিজ্ঞাসা করব যে আপনি শুনছিলেন অ্যাডভোকেট শাহরিয়ার কবির বলছিলেন, যুক্তি দেখাচ্ছিলেন যে অনেকগুলি অধ্যাদেশ যেটা আপনাদের 31 দফার সাথে ছিল, কিন্তু সেরকম 31 দফায় আছে, কিন্তু সেটাও আপনারা বাস্তবায়ন তো না, আপনারা সেই প্রস্তাব তোলেন নাই। তার মধ্যে কয়েকটা উনি বলেছেন, তার মধ্যে আরও আছে, আরও রয়েছে। এবং এই যে স্থানীয় যে সংসদ যে আপনারা প্রশাসক নিয়োগ করেছেন, এটাও আপনাদের 31 দফার
27 নম্বর দফার সাথে সাংঘর্ষিক। এরপর তো তো time আপনার নেই। কাছে আমি জিজ্ঞেস করব, আপনি কি আপনার বক্তব্য? জি, দেখেন, অন্তর্বর্তী সরকারের আমলে 133টা অধ্যাদেশ জারি করা হয়েছিল। এর মধ্যে 98টা হুবহু সংসদে উপস্থাপিত হয়েছে, 15টা সংশোধিত আকারে, 16টা পরবর্তীতে যাচাই বাছাই করা হবে এবং 4টি এখনই বাতিল করার সুপারিশ করেছে সংসদের বিশেষ কমিটি। বিশেষ একটা কমিটি এখানে গঠন করা হয়েছে। এখন এই 20টার মধ্যে 16টা সংসদে এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তীতে যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুনভাবে বিল উত্থাপনের সুপারিশ যেটা করা হয়েছে, এবং অন্যান্য যে 4টি বিল অধ্যাদেশ রহিতকরণ হেফাজতের জন্য এখনই আপনার বিল আনয়নের সুপারিশ করা হয়। এখন হয় কি, আপনি দেখেছেন যে জামাত অন্তর্বর্তী সরকারের আমলে যে মুক্তিযুদ্ধ নিয়ে একটা যে অধ্যাদেশ, সেখানে কিন্তু তাদের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ 2025, এই অধ্যাদেশটাতে জামাত আপত্তি বা নোট অফ ডিসেন্ট দিয়েছিল, বিরোধী দলে জামাতের 3 জন আপনার সদস্য। তো সেটা তারা দিতে পারে। গুম নিয়ে যেটা আমাদের বলা হয়েছে, গুম এটা শিকার তো আমরা সবচাইতে বেশি। গুম, এখন গুম অধ্যাদেশটা বাতিল হচ্ছে না, এটার মিস ইন্টারপ্রেট করছে আর কি তারা, বরং ইন্টারিম যে অধ্যাদেশ জারি করেছিল সেটাতে আইনগতভাবে যে ফাঁক ফোকরগুলো আছে আইনের, সেটাকে পরিপূর্ণ করে শক্তিশালী করে সংসদে আরেকটা মানে বিল আকারে আনয়ন করবার কথা বলা হয়েছে, যেই কমিটিতে সরকার দলীয়, বিরোধী দলীয় সংসদ সদস্য সহ বিশিষ্ট আইনজীবী, মানবাধিকার কর্মী, সাংবাদিকদেরকেও অন্তর্ভুক্ত করবার আপনার প্রস্তাব দেওয়া হয়েছে। তো কাজেই এক্ষুনি এই মুহূর্তে একটা না মনে করেন আইন না করার অর্থ কখনোই এটা না যে এটা আর জীবনে কোনো দিন করা হবে না, না। গুম অধ্যাদেশ সহ আরও 16টা অধ্যাদেশ, হ্যাঁ, এখনই সংসদে উত্থাপন করা হবে না, সেটা ঠিক আছে, বরং আরও যাচাই বাছাই করে আইন অনুযায়ী সাজা শাস্তির বিধান বাড়িয়ে কোনোটা কমিয়ে সুপারিশ করে সংসদে আনয়ন করা হবে। এখন এটার অর্থ, এটার ইন্টারপ্রিটেশন যে বিএনপি আপনার আইন করবে না, এটা বলা হয় নাই, এটা কখনো মিন করে না। দেখেন, 3 দলের রূপরেখার কথা বলেছে 96-তে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে সংবিধানে সন্নিবেশিত করেছিলেন আমাদের দেশনেত্রী, আমাদের আপসহীন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়া। উনি কথা রেখেছিলেন, যেটা নিয়ে তখন বন্দর অচল করে দেয়া, দিগম্বর করে দেয়া আওয়ামী লীগ জামাতকে নিয়ে যুগপৎ আন্দোলন করে একেবারে নরক বানিয়ে ফেলেছিল। এখন তখন তো আপনার জামাত আওয়ামী লীগের সাথে খুব বন্ধুত্ব, খুব ভালো তখন ছিল। সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়েও যে এটা ফর দ্য টাইম বিং, যে কথাটা আমি বললাম যে যাচাই বাছাই করে কোনোটা, এখনই যেহেতু সংসদীয় কমিটি করে দেওয়া হয়েছে 133টা অধ্যাদেশের ব্যাপারে, তো সেখানে হুবহু কতগুলো পাস আর কয়েকটার বেলায় যেখানে ওখানে আইনজীবী আছেন, সাংসদ আছে, সংসদ সদস্য সবাই মিলেই আছেন। তো এগুলোকে নিয়েই আগেই আপনার খুব বাহাসের কোনো প্রয়োজন নেই, কারণ এই সরকারের বয়স কয়দিন হলো, 2 মাস হয়েছে, তো 2 মাস তো এখনো হয়নি। তো 57 ডেজে রাজপথে নামার মতন কারণ তো ঘটে নাই। এখন ওই গাড়ির আগে তো ঘোরা যায় না, এত তাড়াহুড়ার তো ভাই কিছু নেই। জেলা প্রশাসক নিয়ে কথা বলেছে। এখন জামাত আপনার ইন্টারিম গভর্নমেন্টের সময় তারা তো একটা খুব হাইপ তুলেছিল, আর তাদের ফেভারেও ছিল প্রশাসন বলুন, সরকারে, হ্যাঁ, এনসিপি, জামাত, তারা তো আপনার ফেসবুকে মনে মনে আপনার ইলেকশনের আগে সরকারও আপনার গঠন করে ফেলেছিল। তারপর দেখি ইলেকশনে গিয়ে এ তো ভিন্ন চিত্র, এ তো ভাই ফেসবুক না, বটবাহিনী তো এখানে নেই, বটবাহিনী তো ওই জায়গায় অনুপস্থিত। তো এই রকম একটা অবস্থায় জামাতকে আমরা গত 18 মাসে যেমন দেখেছি যে সবগুলো ইউনিভার্সিটি বলুন, বাংলাদেশ ব্যাংক থেকে তাদের ইসলামিক ব্যাংক ট্যাঙ্ক দখল তো তারাই করে নিয়েছিল। কাজেই এই সব কথা না বলে ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কথা যেটা বলেছে, এখন বিসিসিবিতে তামিম ইকবাল যিনি এসছেন, উনি তো একজন পেশাদার ক্রিকেটার, তো তার সাথে
অন্য যারা গিয়ে থাকেন একটা অ্যাডহক কমিটির মাধ্যমে, এখন সেখানে কারো বাবা যদি সালাউদ্দিন আহমেদ হয় কিংবা কারো বাবা আমির খসরু মাহমুদ চৌধুরী হন, এটা তার ডিসকোয়ালিফিকেশন? এটা কি সেই ছেলের ডিসকোয়ালিফিকেশন হতে পারে? কেন, তার ইন্টারেস্ট থাকতে পারে না? সে কি, তার ইনপুট দেওয়ার কিছু নেই? তার কি কোনো নিজস্ব জ্ঞান গরিমা নেই? নাকি আমি আমার বাবার বুদ্ধিতে চলি? না, তা তো না, বিষয়টা তো ঠিক এরকম নয়। কাজেই ঠিক আছে, নেপোটিজমের একটা অভিযোগ সে এনেছে, তো এইটা আমি তো বলতে পারি যে ইবনে সিনা বলুন কিংবা তাদের যেগুলো আছে জামাতের শিবিরের, সেখানে জামাত শিবিরের ব্যাকগ্রাউন্ড ছাড়া একজনের চাকরি হয় নাকি? আপনি পারবেন না দেখেছেন কোনোদিন পারবেনও না, দেখেনও নি। কাজেই এইসব কথা বললে আপনার নিজের গায়ে কিছু আসবে। তো আমি শুধু একটা কথা আমার মনে হয় যে একটা বিভ্রান্তি, যে জুলাই সনদ নিয়েও এমন একটা বিভ্রান্তি জামাত তারা তৈরি করতে চাচ্ছে, যে এমন একটা ভাব অ্যাজ ইফ যেন বিএনপি আমরা আপনার ওই সনদটাকে ওন করি না। আমরা তো ভাই ভীষণভাবে ওন করি। ৭১-এর মুক্তিযুদ্ধে বরং তাদের যেই ভূমিকা ছিল, ৭১-এর মুক্তিযুদ্ধে সংবিধান ৭২-এর সেই সংবিধানেও তাদের দেখা যাচ্ছে গাত্রদাহ। এখন সেটা নিয়ে মানুষ বলে, আমি বলি না, মানুষ বলে যে যেহেতু তাদের পরাজয়ের দলিল ওটা, ওই কারণে আপনার তারা ওই সংবিধান ছুঁড়ে ফেলে দাও, এটার কোনো অস্তিত্ব নাই, ৭১-এর দরকার নাই, অপ্রাসঙ্গিক, এসব নানান কথা নিয়ে আসে। তবে আমি শুধু একটা কথাই বলি যে এই আপনার জুলাই জাতীয় সনদ সংবিধান সংশোধন বাস্তবায়ন আইন সামনে রেখে এটাকে, কিংবা গণভোট যেটা হয়ে গেছে 69% মানুষ দিয়েছে, যদিও কিভাবে হয়েছে, কি গণভোটটা তো হয়েছে, হ্যাঁ ভোট তো জয়ী হয়েছে, বিএনপিকেও তো ৫১% মানুষ ভোট দিয়েছে, মেজরিটি। তো যাই হোক, সে তাই যদি হয় তাহলে আপনার খামাখা কোনো অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশের, এখন দেখেন বিশ্বে যে যুদ্ধ অবস্থা, ৫৭ দিন যুদ্ধ অবস্থা বিরাজ করছে ইরান এবং ইসরায়েল। হ্যাঁ, আমরা আপনার কাছে আসবো। ব্যারিস্টার কবির, আপনি শুনলেন যে অ্যাডভোকেট মুন্নী জোর করে বলছেন যে তারা বাস্তবায়ন করবে, কিন্তু আপনারা ঘোলা করতে। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, যে জুলাই সনদ আপনারাও সাইন করেছিলেন, এবং জুলাই সনদে সিগনেচার করার পরে ওখানে বলা হয়েছিল যে 5% নারী নিম্নপক্ষে 5% নারী আপনারা দিতে হবে। কিন্তু এই জুলাই সনদ সিগনেচার করার পরে আপনারা একটা প্রার্থীও দেন নাই, জামাত দেয় নাই, বরঞ্চ জামাত যেটা করেছে যে এটা ইসলামী দল, আপনারা অনেক দিন ধরেই ইসলামী আদর্শের কথা বলেন, কিন্তু ভোটের সময় আপনার অন্য ধর্মের একজনকে প্রার্থী করেছেন। আবার আমরা দেখছি যে এর আগে এই দল বলেছে যে ফুল দেওয়া এটা ধর্মের সাথে যায় না, কিন্তু আপনারা সরকারে আসার পরে শহীদ মিনারে গেছেন, ফুল দিয়েছেন, স্মৃতিসৌধে ফুল দিয়েছেন, এই যে দ্বিচারিতা, এটা কেন? তার আগে একটু আপার কথাগুলো বলি। যখন কিছু পাওয়া যায় না তখন ৭১, ওই জন্য আর ৭১ আর টানবে না। ৭১ টানতে টানতে ৭১ এত তিতা হয়ে গেছে। আর ৭২-এর সংবিধানের কথা বললে তো আপাকে একটু বলে দিই, এই সংবিধানে 93(2) মানেন না? 93(2) আছে কি, প্রথম পার্লামেন্টের সেশন থেকে 30 দিনের মধ্যে আপনাকে আইন কি করতে হবে, যে অধ্যাদেশগুলো আছে সেই অধ্যাদেশগুলো আইনে পরিণত করতে হবে, নাহলে অধ্যাদেশগুলো 93(1) সংসদ ভেঙে যাওয়া অবস্থায় সংবিধানের 93-এর ১ অনুচ্ছেদ, এই যে আপা ২ দেখেন 30 দিনের মধ্যে করতে হবে। আমি সেজন্য বললাম আপনার 93 অধ্যাদেশ জারি করতে পারেন, আদেশ জারি করতে হলো। আর তারপর ২ এই অনুচ্ছেদে এক দফা দিন প্রণীত কোন অধ্যাদেশ জারি হইবার পর অনুষ্ঠিত সংসদের প্রথম বৈঠকে তা উপস্থাপিত হইবে, এবং ইতিপূর্বে বাতিল হইয়া না থাকিলে অধ্যাদেশটি অনুরূপভাবে উপস্থাপনের পর 30 দিন অতিবাহিত হলে কিন্তু অনুরূপ মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে তা অনুমোদন করিয়া সংসদে প্রস্তাব গৃহীত হইবে। আরো আছে, মানে 30 দিনের মধ্যে আপনাকে আইন করতে হবে, তার বাইরে করলে সেটা ল্যাপস হয়ে যাবে। সো ল্যাপস হলে তো ওনারা আবার এটা উঠাবে না, এটা সুযোগ নাই, আপনার ওই অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাবে। মানে একটা জিনিস আপনাকে বলেছি, এটাই হচ্ছে আইন। আপনি আইনে যদি থাকতে হয়, আপনি বলেন আবার তুলবে, এই ম্যান্ডেট তো ওনাকে দেয়নি রে ভাই। আপনি যে বললেন একটা জিনিস আপনারা আমাকে বলেন, ৫১% লোকের সমর্থন বেশি না ৭০% লোকের সমর্থন বেশি?
আপনি 70% লোকের কথা শুনবেন না 71% লোকের কথা শুনবেন? তাহলে আপনার যদি মনে হয় না ভাই আমরা 70% লোকের কথা শুনবো না, সেটা আপনারা করতেছেন পার্লামেন্টে। দ্বিতীয়, আমি যে কথাটা বললাম সেটা আপা বললে পরে করবে। আরে যেখানে আপনার নোট অফ ডিসেন্ট নাই, সেটা আপনি কোন যুক্তিতে আপনি করবেন? আপনার তো নির্বাচনী ইশতেহারে আছে আপনি নোট অফ ডিসেন্ট যেগুলো নাই সেগুলো আমি এই সরাসরি করব। তাহলে সুপ্রিম কোর্ট সচিবালয়ে তো আপনার নোট অফ ডিসেন্ট নাই, আপনি সেটাকে আজকে বাতিল করলেন কোন অধিকারে? আপনার এই মেজরিটি, অ্যাবসলিউট মেজরিটি ক্রিয়েটস অ্যাবসলিউট অ্যানার্কি। তারপরে বোন যেটা বললেন যে ইবনে সিনা তো প্রাইভেট প্রতিষ্ঠান, ইবনে সিনা প্রায় বিসিবি কি প্রাইভেট প্রতিষ্ঠান? দ্বিতীয় কথা বলি, আর সালাউদ্দিন সাহেবের ছেলে যেমন এস আলমের সমস্ত কোম্পানি চালায়, সালাউদ্দিন সাহেবের ছেলে যদি খুব ভালো ক্রিকেটার হয় আমার কোনো অসুবিধা নেই। আপনার সবাই ইন্টারাপ্ট করি না, আমার সঙ্গে বলেন না। রাষ্ট্র ইমাম যদি ভালো ক্রিকেটার হয়ে থাকে কোনো সমস্যা নেই। আর যে কয়টা বলছি, একজনকে যদি মাঠে দেখতে পারতেন, কোনো ক্লাবের অনার্য হতো, তাহলে তো করে এই প্রশ্ন আসতো না। আর আপনি দলীয়করণ কাকে বলে? আপনি আওয়ামী লীগ হচ্ছেন কেন রে ভাই? আপনি আওয়ামী লীগকে সরালাম কেন? এইসব কারণেই তো। তাহলে আপনি কেন আপনার আবার পরিবারতন্ত্রের মধ্যে নিয়ে যাচ্ছেন, দলীয়করণের মধ্যে নিয়ে যাচ্ছেন? এবার আপনার কারণ এই উত্তরগুলো আপনারা যখন আনতেছেন পরিষ্কার উত্তর দেন যে ভাই এখানে হ্যাঁ বিএনপি প্রথমে দেশ দখল করে দেবো, গত 15 বছর আমরা ক্ষুধার্ত আগে খাই, দেশটাকে খেয়ে ফেলে দেবো, এই মানচিত্র দরকার হলে খেয়ে ফেলে দেবো, কিন্তু আগে বিএনপি। দেশের কোনো এই জুলাই স্বাধীনতা আবু সাইদ মুগ্ধদের রক্ত বলে কিছু নাই। আর আপনি যে প্রথমেই শুরু করছিলেন একটা কথা, সে কথাটা কিন্তু চরম সত্য। 91 সালে যদি জামাত বিএনপিকে সমর্থন না দিয়ে আওয়ামী লীগকে সমর্থন দিত, আওয়ামী লীগ ক্ষমতা যাইতো। জামাত তাহলে সে সময় নিঃস্বার্থ দিয়ে ক্ষমতা দিছে, একটা কিছু নিছে নেয়নি। আজকে যখন বিএনপি বারবার 71-এর কথা বলে, সেজন্য আমি বলছিলাম শাহ আজিজুর রহমানকে আগে ইতিহাস থেকে সরান। বিএনপি গঠন করছেন, প্রথম প্রধানমন্ত্রী তাকে করছেন, সে কথা কেন নিজেও যে বললো আপা যে কথা বাউন্স ব্যাক করেন। ইতিহাস কি মিথ্যা বলা যাবে না? আর এই সংবিধান করতে চাই, সংবিধান অবৈধ, আপনারা নিজেরাই স্বীকার করেন। শেখ মুজিব অবৈধ, শেখ মুজিব নিজেই একটা অবৈধ রাষ্ট্রপতি, যে কি শপথ ছাড়াই রাষ্ট্রপতির পদ অলঙ্কিত করছে। তার আমলে কোনো গণভোট ছাড়া গণপরিষদ ছাড়া 30 দিনের মধ্যে, আমার একটা লেখা আছে দেখেন, 30 দিনের মধ্যে আপনি এপ্রিল মাসে করলেন কমিটি, জুন মাসে আপনি ড্রাফট নিয়ে কলকাতা দৌড় ডক্টর কামাল হোসেন, 30 দিনের মধ্যে এই কনস্টিটিউশন লেখা হয়ে গেল। এটা সম্ভব? এই সেলুকাস, এই কনস্টিটিউশন তো ইন্ডিয়ার তৈরি। এই জন্য আমি বারবার বলি, ইন্ডিয়ার তৈরি কনস্টিটিউশনের প্রতি আপনাদের তো মায়া কেন? কারণ এই দ্বিতীয় স্বাধীনতা তো হয়েছে আমার কিসের বিরুদ্ধে? ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। এ বিষয়ে তো কোনো সন্দেহ নাই। এবার আসেন, জামাতে ইসলাম 21 ফেব্রুয়ারিতে বা 26 তারিখে রাষ্ট্রীয় প্রোটোকলে বিরোধী দলীয় নেতা জামাত ইসলাম, হ্যাঁ, তাহলে সে হচ্ছে জামাত ইসলামের আমির, কিন্তু তার আর একটা ডেজিগনেশন এখন আছে, সেই ডেজিগনেশনটা হচ্ছে বিরোধী দলীয় নেতা। এবং বিরোধী দলীয় নেতা হিসাবে যে আপনি ফুল দেওয়া দেখছেন, কিন্তু ফুল দেয় কিন্তু মাথা নত করেনি, বরং দোয়া করছে শহীদদের জন্য, যাতে আল্লাহ আমার আপনার জন্য সবার জন্য দোয়া করছে, যাতে তারা কোথায় যায়, জান্নাতবাসী হয়। আর আপা যে কথা বারবার 71 বলে, 71টা আগে বলেন না, তাহলে জিয়াউর রহমান ভুল করছে। জিয়াউর রহমান তাহলে স্বাধীনতা বিরোধী যাদের কথা বলতেছেন, ডক্টর আলিম থেকে শুরু করে, আব্দুর রহমান বিশ্বাস থেকে শুরু করে, শাহজিজ থেকে শুরু করে, আজকে নায়ারের বাবা কামাল ইবনে ইউসুফ থেকে শুরু করে, এদেরকে নিয়ে যে বিএনপি তৈরি করলো, তারপরও আপনার সিম্বলটাই তো আপনার স্বাধীনতা বিরোধী। আপনার সিম্বল ধানের শীষ হচ্ছে জাদু মিয়ার যে স্বাধীনতা বিরোধী, তা আপনি যে সিম্বল অন করেন ধানের শীষ, সেটাই স্বাধীনতা বিরোধীর প্রতীক, সেটাই স্বাধীনতা বিরোধী প্রতীক। এর আসলে 5%-এর কথা, ওখানে কি লেখা আছে ভালো করে পড়ে দেখেন। বলা আছে জুলাই সনদ বাস্তবায়নের পর থেকে। তা আপনি, আমি তো জুলাই সনদ সেজন্য বলতেছি, জুলাই আমার প্রাণের সনদ, আপনি বাস্তবায়ন করেন। আর একটা জিনিস বলি, আপনি যদি 5% দিতেন তাহলে এই কথা মানাতো। আপনি তো 5% দেননি, আর আপনি জোটবদ্ধভাবে দিচ্ছেন, জোটবদ্ধভাবে দেয়নি, মেয়েদেরকে দেয়নি। 11 দলীয় জোট হিসাবে তো জামাত ইলেকশন করছে, তাহলে আমি তো এখানে দিচ্ছি। আপনিও 5% দেননি, আমিও 5% দিইনি। আপনি শোনেন আমার একটা কথা শোনেন, সুই বলতেছে চালন তোমার পিছনে অনেক ফুটা। বিএনপি যে দলীয়করণ করতেছে এই কয়টা দিনের মধ্যে, এই বিষয়ে বলুক। আপা আজকে যে রাজনীতি, আজকে যে ভোটটা হলো মাগুরা ইলেকশনে, এটা নিয়ে বলুক যে এই ইলেকশনটা ফেয়ার হয়েছে। আর আপনি গণভোট, গণরায়কে আপনি সম্মান করতেছেন না, আপনার কাছে এই জাতি কিভাবে নিরাপদ? অ্যাডভোকেট মুন্নি, আপনার কাছে আসি। সারা দেশে জ্বালানি তেলের হাহাকার, পাম্পগুলোতে লম্বা লাইন, জি, আপনারা রেশনিং করছেন, এটা ঠিক আছে, কিন্তু এই যে পাম্প ম্যানেজমেন্টে এটা কি আপনাদের ব্যর্থতা কিনা? হ্যাঁ, না, এটাতে আসবো আমি। তার আগে শুধু ছোট ছোট করে কয়েকটা উত্তর দিতে হবে, সেটা দিয়ে দিই।
দেখেন, আবু সাইদের যেই রায়টা এসেছে, আবু সাইদ গণ অভ্যুত্থানে যেই দিন আবু সাইদের বুকে ওইভাবে গুলি করলো, সেই দিনই কিন্তু এই অভ্যুত্থানটা আপনার সারা বাংলাদেশের মানুষই এটার সাথে যতটা ছিল আরও বেশি ইনভলভড হয়ে গিয়েছিল, Spark হয়ে। একেবারে টোটালি এটা স্পার্ক Spark। করেছিল, এটা সত্যি। কাজেই আমরা চাইবো যে আজকে আবু সাইদের যেই রায়টা এসেছে, এটা ন্যায় বিচারের স্বার্থে একদম ওপরের কোর্ট থেকে হওয়ার পরে যেন আবু সাইদ ন্যায় বিচার পায় এবং ওর পরিবার, তারা ছেলে হত্যার ওনারা যেন বিচারটা পেয়ে অন্তত ওইটুকু সান্ত্বনা ওনারা পান। আমার ভাই শাহরিয়ার বলেছেন যে সালাউদ্দিন আহমেদ ভাইয়ের ছেলে এস আলম গ্রুপের ওই যে একটা কথা বলেছেন, এখন ওনার কাছে সুনির্দিষ্ট তথ্য এবং প্রমাণ কিছু আছে কিনা, যদি থাকে এটা উনি দেবেন। এইভাবে বলতে হয় না, মানে বাত কি বাত না, আলপটকা কোনো মন্তব্য এমন একজন মানুষকে নিয়ে করাটা আমি মনে করি না সমীচীন। তবে যদি তথ্য প্রমাণ থাকে সেটা উনি দিক। আমি এটার ব্যাখ্যা কিন্তু সালাউদ্দিন আহমেদ উনি নিজে দিয়েছেন। আচ্ছা, এখন বিএনপি সরকারে কিন্তু জামাতের মন্ত্রীও ছিল, দুইজন মন্ত্রীও ছিল, তো একজনের কথা বলেছে তো তাই মনে করিয়ে দিলাম। সংবিধান আপনার স্থগিত হয়নি। সংবিধান এই যে এইবার গণ অভ্যুত্থানটা হলো, গণ অভ্যুত্থানে যদি একবার বলতো যে সংবিধান স্থগিত কিংবা বিপ্লবী সরকার আমরা গঠন করছি, তাহলে কিন্তু আজকে এই কথাগুলো আসতো না। আজকে উনি যেই কথাগুলো সংবিধান নিয়ে বলেছেন, ৭১ নিয়ে বলেছেন, আমি মনে করি এগুলো অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক যে এটা এভাবে বলতে হতো না। কারণ সংবিধানের জায়গায় আছে, আপনি চান আপনার ভালো লাগুক কি না লাগুক। আর বিশেষ করে আমরা যারা আইনের ছাত্র, আমরা তো এটা খুব ভালো করেই জানি, আর এটার জন্য আইনের ছাত্র হওয়ার কোনো প্রয়োজন নেই। আর জামাত অত্যন্ত মুনাফেক একটা দল, কারণ জামাত ওদের মুনাফিকিটা এইরকম যে তারা জুলাই সনদটা সাইন করেছে। এখন একজন নারীকেও যখন তারা মনোনয়ন দিল না, এখন যুক্তি দেয়, কি যুক্তি দেয় জানেন? বলে যে পরের বার দিবে, অথচ বলা আছে জুলাই সনদে যে 5% নারীকে সরাসরি নির্বাচনে মনোনয়ন দিতে হবে। এখন নো দ্যাট ওয়াজ নট, নো ইট ওয়াজ নট দেয়ার। স্বাক্ষরের পরে মানে ত্রয়োদশ, আপনি ইউ হ্যাভ কমিটেড, আপনি জাতির সামনে কমিটমেন্ট করেছেন, আপনি জাতির সামনে কথা দিয়েছেন আপনার দলের 5% নারীকে আপনি সরাসরি নির্বাচনে মনোনয়ন দিবেন। জামাত দেয় নাই, না দিয়ে বলে কি পরের বার দিবে। এইটা হচ্ছে জামাত, বুঝছেন? এখন ধানের শীষ বিরোধী মানে কি প্রতীক, ধানের শীষ নিয়ে তাদের আবার এটা আবার নতুন অ্যালার্জি গজিয়েছে নাকি? ধানের শীষ তো বাংলাদেশের মানুষ ভালোবেসে একেবারে উজাড় করে, এটা তো এই প্রথম যে বিএনপিকে তারা ক্ষমতায় এনেছে 2/3 মেজরিটি দিয়ে, তা তো না। জামাত বরং অন দ্য আদার হ্যান্ড ইতিহাসের প্রথমবার তারা 4% থেকে 8% ভোট পেয়েছে 12টা নির্বাচনে। গত 13টা 13th নির্বাচন তো এটা নিয়ে হলো, 26এরটা নিয়ে ফেব্রুয়ারির। তার আগে কেবল একটা নির্বাচন, কোনটা জানেন? 91-তে 91-এ জামাত 12% ভোট পেয়েছিল, সেটা ছিল তাদের জন্য হাইয়েস্ট। এখন ভোট যেহেতু বেশি পেয়ে গেছে, এখন তারা ওই যে ফেসবুকে তারা তো ওই সরকার গঠন করে ফেলেছিল, টাকা পয়সা নিয়ে ধরা পড়ে এখানে জামাতের আমির, এই দিকে টাকা পয়সা, মানে একটা হুলুস্থুল অবস্থা। ঠাকুরগার কথা বলছি, যে লক্ষ লক্ষ টাকা নিয়ে। তো এখন আজকে বাই ইলেকশন নিয়ে তাদের আবার নতুন অ্যালার্জি শুরু হয়েছে। বাই ইলেকশন নিয়ে তারা আবার এখন কথা বলছে। কেন? কারণ যেহেতু তারা জিতেনি, যদি তারা জিততো তাহলে বলতো কি অ্যাবসলিউটলি ফেয়ার হয়েছে। এখন যেহেতু তারা জিতেনি, সেই জন্য এটা আনফেয়ার, এটা মাগুরার ইলেকশন, এটা জাগুরার ইলেকশন। ভাই, জামাতকে যখন আওয়ামী লীগ টাইমে 17 বছরে ব্যান করে দিল, নিষিদ্ধ করে দিল, একটা ট্যাফু জামাত করেছিল সেই দিন। 17 বছরে আমরা যতগুলো অন রেকর্ড বলি, যতগুলো সভা সমাবেশ আমরা করেছি, ওই রক্ত চক্ষু উপেক্ষা করে আমরা কথা বলেছি। জামাতকে দেখেছিলেন একটা দুইটা ওই টিম করে আপনার ছাড়া
সভা ছাড়া তারা কি দাঁড়িয়েছিল? এইটা হচ্ছে জামাত, অত্যন্ত মুনাফেক একটা দল। এই মুনাফেকিটা ৭১-এর ওই যেটা ছিল, ৭১-এ কথাটা আসবে কেন? কারণ দেখেন, একজন ভদ্রলোক মওদুদী সাহেব, না মৌলানা মওদুদী, উনি জামাত এটা প্রতিষ্ঠা করলেন, সেটা তো বহুত আগে। তারপরে আপনার পাকিস্তানে এটা শাখা, ইন্ডিয়াতে, তারপর আবার ওইটা নিয়েও গন্ডগোল, তারপরে আবার ইসলামিক দেশ, এখানে জামাতে ইসলাম বাংলাদেশ, জামাতে ইসলাম ইন্ডিয়া, জামাতে ইসলাম হিন্দ, হ্যাঁ পাকিস্তান। তো ঠিক আছে, আপনারা করেন আপনাদের মতন। তো ৭২-এ পালিয়ে গেল কেন জামাতের নেতারা পাকিস্তান? কিসের জন্য? আমরা যে বলি পাকিস্তান প্রীতি, হ্যাঁ, কেন তখন কেন চলে যেতে হয়েছিল? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে যদি বাকশাল থেকে, যখন বাকশাল গঠন করে আওয়ামী লীগ সহ নিষিদ্ধ করে দিল সব দল, 4টা পত্রিকা রেখে সব, তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিই তো আপনার বহুদলীয় গণতন্ত্রে ফেরত আসা আধুনিক বাংলাদেশের রূপকার। তো আজকে তাদেরকে এনে এই যে রাজনীতি করবার সুযোগ সুবিধা এবং ইতিহাসের সর্বোত্তম একটা অবস্থানে আজকে যখন জামাত আছে, ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে বললাম তো আমি, ডকুমেন্টারি, তো তারপরও ভালো লাগে না? ভালো লাগে না? মাপ চেয়েছে জাতির কাছে, সেই মানবতা বিরোধী অপরাধ, সেই যুদ্ধ অপরাধ, সেই 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হানির যেই অপরাধ, মাপ চেয়েছে জাতির সামনে? মাপ চান। বাংলাদেশের মানুষ শোনেন, আপনি তো নিলেন ঘোষকের দল, সেক্টর কমান্ডার, এরকম বিএনপিতে কতজন সম্মুখ সমরে যুদ্ধ করা মুক্তিযোদ্ধা আছেন, এবং আমাদের দেশনেত্রী উনিও তো এখন ওনার আর কিছু না পেরে এখন ওই যে ৭১ আমরা কেন আনি? ৭১ আনা যাবে না, খুব অপ্রাসঙ্গিক, জামাতের কাছে খুব আপনার মানে অপ্রাসঙ্গিক লাগে তাদের কাছে, তাদের খুব ওই যে গাজালা, কারণ তাদের ওই যে মনে পড়ে যায় যে তারা যে পরাজিত হয়েছিল, আমাদের মনে পড়ে আপনারা ভারতের বন্ধু হয়ে গেছেন, হ্যাঁ, তাদের যেই ওই বিষয়গুলো এসেছিল, মানবতা বিরোধী অপরাধ বলুন, যুদ্ধাপরাধ বলুন, তো সেটার কথা বলেন না। আচ্ছা, অ্যাডভোকেট মুরগি, আপনার কাছে আমার যে প্রশ্ন ছিল সেটা আসলে ছিল পাম্পের যে বলবো এখন। দেখেন, সারা পৃথিবীতে যখন যুদ্ধ লাগলো, বিএনপি আসলো, এইবার বিএনপি আসার দিন 10-এর ভিতর ইরান ইসরায়েল আপনার যুদ্ধ শুরু হলো। এখন এটা তো আর বিএনপি করেনি, যুদ্ধ তো আর আমরা লাগাইনি। আচ্ছা, আমরা পেয়ে গেলাম, যুদ্ধ এসছে, আসার পরে হরমুজ প্রণালী যেটা আছে ইরানের, যেটা তাদের ওখানে তাদেরই আধিপত্য, তো হরমুজ প্রণালী দিয়ে ওয়ার্ল্ডের বেশিরভাগ যখন তেলের জাহাজ, তেলবাহী যেই জাহাজগুলো, ক্যারিয়ার ভেসেল, ওগুলো আসা যাওয়া করে, তো সেখানে আপনার যখন একটা অচলাবস্থা তৈরি হলো, তখন শুধু বাংলাদেশে তো না, আপনি পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, কিউবা বলেন, আমেরিকা এবং ইউরোপ, এশিয়ার বহু দেশে, সমস্ত দেশে এটার একটা ইম্প্যাক্ট হয়েছে, এটা স্বাভাবিক। সেই ইম্প্যাক্টটা থেকে বাঁচার জন্য এই পর্যন্ত বিএনপি সরকার তেলের দাম কিন্তু বাড়ায়নি। আপনি জানেন বাংলাদেশে, আচ্ছা বুঝতে পারছি আপু, আমরা যেটা বলতে চেয়েছিলাম যে আপনাদের রেশনিং করছেন ঠিক আছে, কিন্তু আমরা যেটা দেখতেছি যে ব্যবস্থাপনাটা একটু দুর্বল। দেখেন, আচ্ছা আমরা এই বিষয়ে আর যাব না, আমরা একটা লাইন শুধু বলি, মজুদ করছে আমাদের দেশের মানুষের একটা কি মেন্টালিটি, মজুদ করা কিংবা কালোবাজারিতে তেল, এগুলো গ্যাস বিক্রি করা, এগুলো যে অত্যন্ত ঘৃণ্য অপরাধ, এটা কি তারা জানে না? নাকি আমার নিজের মজুদের ভয়ে আপনারা এটা করছেন, কিন্তু এটা কি আপনার ব্যর্থতা যে কিনা, মানে সেটা না, ম্যানেজমেন্টটা একটু দুর্বল, মানসিকতা যে আমি বুঝতে পারছি আপা। আমরা একটু শাহরিয়ার কবির আপনার কাছে যাই। 36 জুলাই আমরা দেখেছি যে 36 জুলাইয়ের যারা আন্দোলনে ছিলেন তারা একটা স্লোগান দিতেন, দিল্লি না ঢাকা, সবাই বলতেন ঢাকা ঢাকা। তো এইটা মানে প্রতিষ্ঠিত সত্য যে যারা আন্দোলনে শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, তাদের একটা দাবি ছিল যে আমাদের পররাষ্ট্র নীতি হবে ঢাকা। কিন্তু এখন আমরা যেটা দেখছি, সেই আমরা যেটা দেখেছিলাম 17 বছর, তারা বলতো যে আমাদের ভারতের সাথে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। এখন আমাদের এই পররাষ্ট্রমন্ত্রী গেলেন ইসে, এবং তিনি
শেখ হাসিনাকে দেশে ফেরত আনার কোনো কথা বলেননি। তো এখানে আমরা কি মনে করি যে আবার আমরা সেই স্বামী স্ত্রী সম্পদ দিকে যাচ্ছি কিনা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রথম কথা, পররাষ্ট্রমন্ত্রীর কথা বললেন। পররাষ্ট্রমন্ত্রীর কথা শুনে মনে হলো উনি তো যেদিন ওথ নিছিলেন ওনাদের কথা অনুযায়ী উনি বলছিলেন কি, ইন্টারিম গভর্নমেন্টের কেউ পরবর্তী সরকারে যে আসুক তার কোনো মন্ত্রী হতে পারবেন না। সো বিএনপি কেমন একটা মুনাফেক দল যে ওই ইন্টারিম গভর্নমেন্টের মধ্যেই ভারতের সাথে আতাত করার জন্য, এই জন্য বলছিলাম কি 25শে ফেব্রুয়ারি 2025 সালে যখন ওই লন্ডনে বৈঠক হয় ডক্টর ইউনূস আর এই পররাষ্ট্রমন্ত্রী, সেদিনই এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মানে ইন্টারিম গভর্নমেন্ট সেদিনই বিএনপির কাছে বিক্রি হয়ে যায়। সেদিন ইন্ডিয়ার কাছে এই দেশটা আবার তুলে দিতে চায়। সেজন্য আজকে রাস্তায় খালি ওটা শুনবেন না, গোলামি না আজাদি, আজাদি আজাদি, এবং হাদির রক্ত এই জন্য বৃথা যেতে পারে না। আপনারা যতই 71 নিয়ে বলুক, ওই জন্য ওই উত্তরটা দেন না কেন যে প্রধানমন্ত্রী সাজিজুর রহমানকে বানালেন কেন? আর আমি ধানের শীষকে বলতেছি, জিয়াউর রহমান সাহেব, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন 71-এর এই অবস্থাটাকে কি করছে, মীমাংসা করে ফেলে দিয়েছে যে না, জামাত ইসলামের মধ্যে ছিল না। জাদু মিয়ারা যারা বিরোধিতা করছে তাদের প্রতীককে তো বিএনপির প্রতীক বানায় দিল। আজকে এই নব্য যারা আসছেন তারাই কথাটা কেন বলে? কারণ খত দিয়ে তো আপনি আসছেন। আপনি কি দিয়ে আসছেন? খত দিয়ে আসছেন, যে কথা আজ পর্যন্ত কোনো উত্তর নাই যে কার ইশারায় আপনি দেশে আসতে পারেন না, স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে, সেটা পারেন না। এবার সালাউদ্দিন সাহেবের কথার মধ্যে একটা আপা বললো প্রমাণ চান, সমস্ত প্রমাণ আছে যে কে সালাউদ্দিন সাহেবের সমস্ত কোম্পানির ডাইরেক্টর এবং শেয়ার হোল্ডার কে হয়েছে, কে চালায়। আরও বলে দিই, শোনেন, আপনি একটা সাক্ষাৎকার দেখেন যে শেখ সাহেব যখন জেলে ছিল 71 সালে, তখন তার এক বাবুর্চি ছিল। সে বাবুর্চি সাক্ষাৎকার যদি আপনি দেখে থাকেন, সে বাবুর্চি সাক্ষাৎ উনি কি এবং সে বাবুর্চি যারা বাঙালি খাবার রান্না হতো সেগুলো ওনাকে খাওয়াইছে। তো আমিও আপাকে বলবো ওটা দেখেন, কারণ আপনারা বলছেন আপনারা গুমের শিকার কারা, এবং জামাত ইসলাম করেনি, তাহলে গুমের শিকার যদি কেউ হয় সে দোতলা শিলংয়ে, তাহলে থাকে কিভাবে? মানে সে তো অট্টালিকায় একটা কি প্রেসিডেন্ট প্যালেসের মতো প্যালেসে থাকে, এটাকে যদি গুম বলেন কোনো সমস্যা নাই। আর এই জামাত ইসলামের সর্বোচ্চ নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়, এক দেলোয়ার হোসেন সাঈদীর যেদিন ফাঁসির রায় হয় সেদিন সারা দেশে 122টা সন্তান জীবন দেয়। সেটাকে যদি মনে হয় যে না জামাত ইসলাম আন্দোলন করেনি, কিছু না। আর আজকে যে আপনি আপনার প্রশ্নে আসি, ভারতের সাথে আমরা একদম 30 সেকেন্ড শেষ করে দিই, ভারত বিরোধী আমরা না। আবার আমরা সবার আগে বাংলাদেশ, আমাদের কথা হলো ভারতের দাদাগিরি আমরা শুনবো না। যেহেতু আমরা আমাদের নেইবার পরিবর্তন করতে পারবো না, কিন্তু ভারতের কাছে আমরা বন্দোবস্ত দেবো না। আজকে বিএনপি যে কাজটা করতেছে, এবং দেখেন কি জন্য এই তারেক রহমান তার প্রথম ভিজিটও রাখছে কিন্তু ইন্ডিয়ার কাছে, কারণ সেখানে তো খত দিয়ে আপনি আজকে ক্ষমতায় আসছেন। একদমই না, দেখেন না, এই ধরনের কথা বলা ঠিক না। কারণ ভারতে, আমি একটা লাইন বলবো খালি, ভারতে যেহেতু পররাষ্ট্রমন্ত্রী গেছেন, ওসমান হাদির যেই 2 জন খুনি ধরা পড়েছে তাদেরকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে বাংলাদেশে ফেরত আনা, সেই সাথে আমাদের যিনি শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকেও বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে দেশে আনার ব্যাপারে ওনারা কি করছেন, কি ধরনের কূটনীতি, সেটা বরং বাংলাদেশের মানুষ দেখতে চায়। আর দেখেন, এই যে জামাতকে আমরা মুনাফেক ছদ্মবেশী ধারণ করে তারা যে আপনার আওয়ামী লীগের ভিতরে ঢুকেছিল গুপ্ত অবস্থায়, শিলংয়ে আমার ভাই কি গিয়েছিল সালাউদ্দিন আহমেদ ভাইকে দেখতে যখন উনি বন্দী ছিলেন? সুখরঞ্জন বালিকে তো দেননি, আপনার ভাইকে দেয় কেন? আমাদের সুখরঞ্জন বালিকে তো দিল না, আর আমাদের তো যেতেই দেয় না। জামাতের কাউকে তো বর্ডারে যেতেই দেয় না, মেরে ফেলে দেয়। রেখেছিল কি অবস্থায় ওনাকে ওখানে রাখা হয়েছিল, সুরম্য অট্টালিকা, সে বোধহয় স্বপ্নে দেখেছে। না না, আপনার কাছে ছবি আছে, তার কাছে বোধহয় কোনো ওহী নাযিল হয়েছে। আমার ওই না, আপনি একটা ছবি দেখান তো, এই দোতলা বাড়ি ভুল, এই যে এই দোতলা বাড়ি ভুল না, এটা বলেন। আর কোন স্ট্যাটাসে ছিলেন? অসত্য, না না, কোন স্ট্যাটাসে ছিলেন সালাউদ্দিন সাহেব? উনি কি রাজনৈতিক ছিলেন? এই ধরনের কথা না, আপনি বলেন কোন স্ট্যাটাসে ছিলেন? আগেও বলেছে, এখনো বলছে, ভবিষ্যতেও বলবে। জোর করে সত্যকে মিথ্যা বানায় না। বাংলাদেশের মানুষ কোনটা সত্যি আর কোনটা মিথ্যা সেটা জানে। ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আমাদের 2 আইনজীবীর কথা, এবং তারা আইন দিয়ে দেখাচ্ছিলেন যে আমাদের জুলাই সনদ বাস্তবায়নে কোথায় সমস্যা আছে। তবে বিএনপি নেত্রী বলেছেন তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবেন, এবং যে ন্যারেটিভ জামাত ছড়াচ্ছে এটাকে তিনি বলছেন যে এটা ছড়ানো উচিত না।
আমরা চাই যে দুই দল এক হয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাক, এটা আমাদের চাওয়া। এই চাওয়াটাকে সামনে রেখে আজকে আমরা এই পর্ব এখানে শেষ করছি। আগামীতে আপনাদের সাথে আবারও দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।